আহাদ আর রায়হান মিনিট দুইয়ের মাঝেই সেই ঘটনার জায়গায় এসে পৌঁছাল। তিনটে ছেলে তখনও একে অপরের সাথে গবেষণা করছে। পাশেই জ্বলন্ত গাড়ি দাউদাউ করে জ্বলছে। দূর থেকে এমন দৃশ্য দেখে আহাদ ড্রাইভারকে স্পিড বাড়াতে বলল। সেই জায়গার নিকট পৌঁছাতেই দাঁড়িয়ে থাকা ছেলেগুলো হঠাৎ সামনে তাকিয়ে চুপসে গেল। একজন আরেকজনকে মুখ চাওয়াচাওয়ি করে উচ্চস্বরে বলল, জলদি দৌড়া, উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ পেছনে ঘুরেই দৌড়াতে শুরু করে। কারণ তারা কশ্চিনকালেও ভাবেনি প্রমুখের ছেলেরা এখানে এত দ্রুত পৌঁছাবে। তাদের গাড়িটাও আস্ত নেই, ভেঙে গুড়িয়ে গেছে। স্টার্ট করতে করতেই আহাদরা ধরে ফেলবে তাদের। তখন তার রক্ষে নেই। এর চেয়ে দৌড়ে পালানোই শ্রেয়। আহাদের ক্রোধ বাড়ল। চিৎকার করে বলল, ওই কুতোত্তার বাচ্চাগো ধর। ওরা সব জানে চলন্ত গাড়ির সাথে কি পালিয়ে বাঁচা যায়। ছেলেগুলো 1 মিনিট দৌড়ানোর মাঝেই আহাদের গাড়ি তাদের পেছনে থেকে ধাক্কা মারল। তৎক্ষণাৎ সবাই পায়ে চোট পেয়ে মুখ থুবড়ে পড়ে যায়। রায়হান খ্যাপা বাঘের ন্যায় গাড়ি থেমে নেমেই এক ছেলের কলার ধরে এলোপাতাড়ি ঘুষি মারল। ব্যথায় চিৎকার করে উঠল ছেলেটা। আহাদ আর গাড়িতে আসা 4টি ছেলে চোখের পলকেই তাদের ধরে বন্দী করে ফেলে। আহাদ তেরে গিয়ে লাথি বসালো আরেকজনের পেট বরাবর। দুজনে তাদের রাস্তায় ফেলে ইচ্ছে মতো একের পর এক ঘুষি দেয়। প্রায় কিছুক্ষণ খাওয়ার পর তাদের পা জড়িয়ে ধরে ছেড়ে দেওয়ার আকুতি করল। আহাদ গলায় পা দিয়ে পিষিয়ে দিতে দিতে বলল, বল, কে পাঠিয়েছে তোদের? বল কুতোত্তার বাচ্চা, নইলে আজ একটাও বাঁচতে পারবি না। উদ্ধৃতি চিহ্ন। তাদের হিংস্র থাবা থেকে যখন কেউই রেহাই পেল না, তখন নাক মুখ দিয়ে রক্ত পড়া চেংড়া দেহের ছেলেটি গুমিয়ে অস্পষ্ট বাক্য আওড়াল। শাহীন খন্দকার একটু দম নিয়ে চোখ খিচে আবার বলে, আমাগো পাঠাইছে প্রমুখরে মা রতে। উনি মইরাও গেছে। আমাগো মা রলেও আর তারে ফিরা পাইবেন না। ওই উনার গাড়িতে আগু দিছি। এতক্ষণে উপরে চইলা গেছে। আকস্মিক কথায় আহাদ কেঁপে উঠল। অজান্তেই সেই লোকের গলা থেকে পা সরে যায়। ধপ করে রাস্তায় বসে চিৎকার করল। রাতের নিস্তব্ধতায় আহাদের মাথায় রক্ত উঠে যায়। পাশ থেকে একটি বড় ইট এনে লোকটার মাথায় এলোপাতাড়ি বাড়ি দিতে থাকে। ব্যথায় ছটফটিয়ে উঠে সে। রায়হান গর্জে উঠে বলল, কোথায় স্যার বল। আমাদের সাথে মিথ্যে বলে কি মনে করলি রেহাই পাবি? একটাকেও আস্ত রাখব না আজ। কথা শেষেই সর্বোচ্চ শক্তি দিয়ে সে ইট দিয়ে বাড়ি রতে থাকল। রায়হান রাগে ফোঁসফোঁস করে হঠাৎ প্যান্টের পকেট থেকে ধারালো ছুরি বের করে। রণ যন্ত্রণায় ছটফট করা লোকগুলো নিভু নিভু চোখে সেই অস্ত্র দেখেই গুমিয়ে উঠল। রায়হান হিংস্র বাঘের ন্যায় ছুরি শক্ত করে ধরে প্রথম ছেলেটির চোখ বরাবর ঢুকিয়ে দেয়। সারা মুখে একের পর এক কূপ দিতেই তো ছলকে তার মুখ ভিজে গেল। তবুও তার কোনো অনুশোচনা নেই। সেই ছেলের মতোই শেষ দুটি ছেলেকেও এই নির্জন রাতে তারা চিহ্ন হত্যা করল সে। মুহূর্তেই 3টে ছেলেটির মুখ এতটাই জঘন্য হল, চেহারা শনাক্ত করাও যেন কঠিন হয়ে দাঁড়ায়। সারা মুখ জুড়ে নাক, চোখ উপচে পড়েছে। অতঃপর রায়হান ছুরিটা পাশে রেখেই ধপ করে শুয়ে মাথা চেপে ধরে। আহাদ বসে থাকার মাঝেই লক্ষ্য করল কারো ফোন বাজছে। সে ভাবল প্রমুখের কল। উত্তেজিত হয়ে রায়হানকে বলল, তোর ফোন বাজছে, দ্রুত রিসিভ কর। আমার ফোন না, তাহলে কার? কথা বলেই সামনে তাকাতে দেখল সেই 3টে ছেলের মাঝের একটি ছেলের পকেট ফোন বাজছে। তৎক্ষণাৎ চোখ মুখ জলজল করে উঠে। দ্রুত উঠে পকেট হাতড়ে ফোন পেতেই দেখল অপরিচিত নম্বর। সে রিসিভ করতেই কল কেটে যায়। ফোন ঘাটাঘাটি করে নজরে পড়ে অনেকবার এই নম্বর থেকে কল এসেছে। সে সঙ্গে সঙ্গে কল লাগায়, কিন্তু একটি মেয়েলি কণ্ঠ জানিয়ে দেয় সেই নম্বরটি এখন বন্ধ। তৎক্ষণাৎ ফোন পকেট পুরল। কেন জানি মন বলছে স্যার বেঁচে আছে, এখানেই কোথাও আছে। রায়হানকে লাথি মেরে ক্রোধে চিবিয়ে চিবিয়ে বলল, শালা, উঠো কইলাম। স্যারের ফোন কিন্তু এখনো অন। যদি আগু নেই পুরতো তাহলে ফোনে কল যাইত। জলদি উঠো। উদ্ধৃতি চিহ্ন। রায়হানের কানে কথাটি পৌঁছাতেই ধরফর করে উঠে দাঁড়িয়ে নিজের ফোন থেকে কল করল। আহাদের কথা সত্য, ফোন এখনও বাজছে, তাহলে ধরছে না কেন? হঠাৎ মস্তিষ্ক কেটে লোকেশন ট্র্যাক করল। তৎক্ষণাৎ এখানেই শো করল। আহাদকে বলল, লোকেশন এখানেই শো করছে, ওই তোরা খুঁজ, দেখ ফোন কোথায়। মন বলছে স্যার গাড়িতে ছিল না, স্যারের কিছু হয়নি। এমনও তো হতে পারে স্যারের ফোন পড়ে গেছে।
উদ্ধৃতি চিহ্ন। রায়হান চুপসে যায়। অতঃপর দৃঢ়হৃদয়ে বলল, খুঁজে তো দেখি, আগেই আশা কেন ছাড়ব। তৎক্ষণাৎ সকলে এলোমেলো হয়ে খুঁজতে থাকল। আশেপাশে প্রায় 10 মিনিট খোঁজার পর আহাদের চোখে পড়ল প্রমুখের জুতা। মুহূর্তেই রায়হানকে ডাকল। রায়হান আর দুজনের মিশে গাছের পাশে পাতা হাতড়ে খুঁজতে খুঁজতে তাদের চোখে পড়ল পাতার ভিড়ে নিস্তেজ হওয়া মানুষের দেহ। দৌড়ে সব ছেলেকে ডেকে আনে। পাতাগুলো সরাতেই রায়হান প্রমুখকে ধরে চিৎকার করে। দ্রুত ধরাধরি করে গাড়িতে শুয়ে দেখল দেহ ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। আহাদ চমকে গিয়ে বলল, স্যার কি বেঁচে নেই? রায়হান হাতঘড়ি খুলে পালস চেক করে অসহায় কণ্ঠে বলল, জানি না, পালস বোঝা যাচ্ছে না। উদ্ধৃতি চিহ্ন। ভোরের আলো চারপাশে ফুটতে শুরু করেছে। সিরাত হঠাৎই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে চমকে উঠল। ঘুম থেকে ধরফর করে উঠে লাইট অন করে। পাশে তাকাতেই দেখল প্রমুখ নেই। আত্মা তখনও ধুকধুক করে। এলোমেলো পা ফেলে টেবিল থেকে পানি খায়। ভয়ার্ত কণ্ঠে বলল, প্রমুখ, কোথায় আপনি? উদ্ধৃতি চিহ্ন। ভরা বাড়িতে কোনো সাড়ার শব্দ নেই। সিরাতের ভয় বাড়ে। সিঁড়ি বেয়ে দ্রুত ড্রয়িং রুমে এসেও প্রমুখের দেখা পেল না। জোরে জোরে ডাকল সে, তবে কি লোকটা আজ রাতে আসেনি? মুহূর্তেই কান্নাগুলো গলা পাকিয়ে আসলো। সে দ্রুত রুমে এসে কল করল প্রমুখকে। পরপর 13 বার কল করেও কোনো রেসপন্স পেল না। তৎক্ষণাৎ ফুপিয়ে উঠে সে। ওই ভয়ঙ্কর স্বপ্নের কথা চোখে ভাসছে তার। দৌড়ে জুলেখার রুমে গিয়ে দরজার করাঘাত করে ডাকল, জুলেখা, জুলেখা শুনছ? উদ্ধৃতি চিহ্ন। ঘুমে তলিয়ে যাওয়া জুলেখা চোখ খুলল। এই মাঝরাতে এমন করুণ ডাক তাকে অবাক করে তুলল। ভাবির কণ্ঠ কেমন কাঁপছে। তবে কি কোনো অঘটন ঘটল? সে হুড়মুড় করে উঠে দরজা খুলে দেখল সিরাতের চোখে পানি। কি হয়েছে ভাবি, কাঁদছেন কেন? সিরাত কেঁদে উঠে উত্তর দিল, তোমার ভাই কল ধরছে না, রাতেও বাসায় ফিরেনি। উদ্ধৃতি চিহ্ন। জুলেখা হাসল, আশ্বস্ত করে বলল, হয়তো অফিসে থেকে গেছে, আর একটু পরেই তো সকাল হবে, তারপর না হয় আপনি যাবেন। উদ্ধৃতি চিহ্ন। না, আমার মন খচখচ করছে, তুমি একটু কল দাও। জুলেখা ফোঁস করে শ্বাস ফেলে রুমে যায়। 2বার কল করে সেও দেখল ধরছে না। তাই স্বাভাবিকভাবে বলল, সাইলেন্ট করে ঘুমিয়েছে বোধহয়। এ সময় কেউ জেগে থাকে। ঘুমাতে যান ভাবি, টেনশন করিয়েন না। সিরাতের মনটা কেমন ডাকছে। সে থরথর করে কেঁপে ওঠে। এলোমেলো পা ফেলে সিঁড়ির কাছে যেতে আবারও দৌড়ে আসলো। জুলেখাকে ডেকে আবদার করে বলল, বাকি রাত তোমার সাথে ঘুমাই, তুমি কি মন খারাপ করবে? জুলেখা হাসল। সিরাতকে ধরে ভেতরে নিয়ে বলল, খুব রাগ করব যদি আপনি আমার সাথে না ঘুমান। উদ্ধৃতি চিহ্ন। ড্যাশ ড্যাশ। সিরাত সকাল 6টাতে উঠে পড়ল। সোফায় বসে কল করল প্রমুখকে। এবারও রেসপন্স নেই। তবে কি ভয়াবহ কিছু হলো? কখনো তো এমন করে না। মনে তার ভয় জেঁকে ধরে। জুলেখার সাথে শুয়ে থাকলেও এক ফোঁটাও ঘুম হয়নি তার। বাকি রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে। সে ব্রাশ করে ডিম সিদ্ধ দিল। তখনই কলিং বেল বেজে ওঠে। এত সকালে কলিং বেল বাজায় সিরাত কপাল কুঁচকে তাকায়। প্রমুখ কি তবে এসেছে? কিন্তু মনে কৌতূহল নিয়েই দৌড়ে গেল। লুকিং গ্লাসে উকি দিতেই কবিরকে দেখতে পায় সে। তার কপালের ভাঁজ আরও গাঢ় হলো। তৎক্ষণাৎ খট করে দরজা খুললে বলল, কবির ভাই, আপনি এত সকালে কেন? কবিরের চোখ মুখ লাল। গায়ের পোশাকও আজ ঠিকঠাক নেই। বাসার সেই ট্রাউজার আর ডিলে যাওয়া টি শার্ট গায়ে। চুলগুলো এলোমেলো। এত মাস ধরে বাসায় থেকে একদিনও দেখেনি কবিরের এমন উসখুস চেহারা। সবসময় পরিপাটি মানুষটা আজ কেন অগোছালো? সিরাতের মনটা আরও অশান্ত হয়। কবির হেয়ালি না করে স্পষ্ট সুরে বলল, জলদি আমার সাথে চলুন। উদ্ধৃতি চিহ্ন। সিরাত ভ্রু কিঞ্চিত করে প্রশ্ন করল, কোথায়? কথা শেষেই উত্তেজিত গলায় ফের বলল, উনি কোথায়? আমার ফোন ধরছে না কেন? কালকে আসেনি কেন? আমার চিন্তা হচ্ছে উনার কি বাজে কিছু হয়েছে, বলুন আমায়। উদ্ধৃতি চিহ্ন। কবির থতমত খেয়ে চোখ বন্ধ করল। তপ্তশ্বাস ফেলে বলল, শাড়ি আপনাকে নিয়ে যেতে বলেছে। উদ্ধৃতি চিহ্ন। সিরাতের মুখে হাসি ফুটে ওঠে। দৌড়ে গ্যাস বন্ধ করে ফোন হাতে নেয়। কবিরের পাশে দাঁড়িয়ে বলল, উনি তাহলে ঠিক আছে, চলুন তাহলে। হসপিটালের করিডোরে বসে আছে রায়হান। আহাদ জরুরি ওষুধ কিনতে গেছে। কাল রাত থেকে তাদের উপর দিয়ে কি যাচ্ছে শুধু তারাই জানে। প্রমুখের নিঃশ্বাস যখন ধীর, সেই মুহূর্তে কাছের হসপিটালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
সিজারের রোগী রেখে ডক্টর তখনই প্রমুখকে চেক করে। পালস রেট চেক করেই বুঝতে পারে বেঁচে আছে। মুহূর্তেই কেবিনে নেয়। পিঠ আর কাঁধের সেই বুলেট বের করে। রায়হানকে ডক্টর বলল, বুলেট লেগেও উনাকে কাবু করতে পারেনি, শুধু মাথায় প্রচণ্ড আঘাত লেগে জ্ঞান হারিয়েছে। আমরা ট্রিটমেন্ট শুরু করেছি। দেহ থেকে সেই মুহূর্তে যেন রায়হান আর আহাদ প্রাণ ফিরে পায়। তার মিনিট 5 মধ্যে সেখানে কবিরও উপস্থিত হয়। প্রমুখের ফোন কবিরের নিকট থাকায় সে লক্ষ্য করে সিরাত ফোন করে যাচ্ছে। অজানা ভয়ে আর সাহস পায়নি কল ব্যাক করতে। সকাল সকালই চলে গেছে সিরাতকে আনার জন্য। কবিরদের পৌঁছানোর আগেই আহাদ ব্যথার ওষুধ সহ প্রয়োজনীয় ওষুধ কিনে নেয়। কবির হসপিটালের পার্কিং লটে এসে গাড়ি থামায়। অফিসে না গিয়ে এখানে আসায় সিরাত কৌতূহল চোখে তাকালো। কবির পেছনের ডোর খুললে বলল, জলদি আসুন ম্যাম, আপনি হসপিটালে নিয়ে আসলেন কেন? সিরাতের কণ্ঠে হয়। কবির হালকা ঢোক গিলে বলল, আগে এসেই দেখুন। সিরাত নামল। কবিরের পেছনে পেছনে গিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, উনি ঠিক আছে? কবির মাথা নাড়ায়। করিডোরে সবাইকে বসে থাকতে দেখে সিরাতের মন কুগায়। কেবিনে যাওয়ার আগে সিরাতকে বলল, স্যার রাতে হালকা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই বাসায় ফিরতে পারেনি। অক্সিজেন, স্যালাইন চলছে, শিগগির চলুন। এ কথা শুনে সিরাত মুখ চেপে ধরল। ফুপিয়ে উঠে ধপ করে বসে পড়ল চেয়ারে। রায়হান দীর্ঘশ্বাস ফেলে। যদি আজ স্যার বেঁচে না থাকতো তাহলে ম্যাম কি মানিয়ে নিতে পারত? সিরাতকে কাঁদতে দেখে কবির নিজেকে স্বাভাবিক করল। এই মুহূর্তে ইমোশনাল হলে চলবে না, বুঝাতে হবে। সে বসল সিরাতের পাশে। কণ্ঠে খাদে নিয়ে বলল, স্যার দ্রুত সুস্থ হয়ে যাবে। এরকম আঘাত আগেও অহরহ হয়েছে। আমাদের আশেপাশে কত শত মানুষ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে, তারা কি সুস্থ হয় না? তাছাড়া দুর্ঘটনা কি বলে কয় আসে? শুকরিয়া করুন, স্যার বেঁচে আছে। ছোট্ট একটা ইনজুরি হয়েছে, ইনশা আল্লাহ ভালো হয়ে উঠবেন। উদ্ধৃতি চিহ্ন। কবিরের মিথ্যে বলা ছাড়া উপায় ছিল না। যদি বলে মা অর্ডারের প্ল্যান ছিল, তাহলে হাইপার হয়ে যাবে মেয়েটি। তাই বুদ্ধি করে পরিস্থিতি সামলে নিল। সিরাত কান্না থামালো। সচল মস্তিষ্কে ভেবে ভাঙা গলায় বলল, কোন কেবিনে নিয়ে চলুন? প্রমুখের জ্ঞান এখনও ফেরেনি। সিরাত ভেতরে প্রবেশ করল। সেখানে আহাদ আর রায়হান বসা। স্যালাইন চলছে, মুখে অক্সিজেন দেওয়া, চোখ দুটি বন্ধ। সিরাত ডুকরে উঠে। যার বলিষ্ঠ দেহ কালি দিব্যি সুস্থ ছিল, অথচ আজ কেমন দেহটা নিস্তেজ হয়ে আছে। খুব বেশি কি ব্যথা পেয়েছে? মাথার পাশের ব্যান্ডেজ করা জায়গায় হাত বুলিয়ে দিল। কবিরের দিকে তাকিয়ে সিরাত বলল, জ্ঞান ফিরবে কখন? কবির ঘড়ি দেখে উত্তর দিল, সকাল 12টার আগেই। রাকিব চৌধুরী রেডি হয়ে নিচে আসে। খাবার টেবিলে বসলেই লীনা তাকে নাস্তা দিল। প্রতিদিনের তুলনায় আজ নাস্তা ভিন্ন। ডিম, ব্রেড, পরোটা রেখে লীনা আজ ভারী খাবার রান্না করেছে। মোরগ পোলাও, সালাদ, কোল্ড ড্রিঙ্ক, সাথে মিষ্টিও আছে, স্পেশালি তার জন্য ফিরনি। এসব লক্ষ্য করে রাকিব চৌধুরীর কপাল কুঁচকে গেল। চিন্তিত কণ্ঠে বলল, সকাল সকাল এত আয়োজন, আজ কি কোনো স্পেশাল ডে? লীনা খুশিতে গদগদ হয়ে রাকিব চৌধুরীর প্লেট হাতে নেয়। চামচ দিয়ে এক লোকমা স্বামীর মুখের কাছে ধরল। রাকিব চৌধুরী তা মুখে তুলে। লীনা হেসে বলল, আর বলো না, মেয়েটা বায়না করল সকাল সকাল, তাই বসে থাকতে পারিনি, ঝটপট রান্না করে ফেললাম। রাকিব চৌধুরী আর প্রশ্ন করল না। চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষে মিষ্টিও খেল। তাকে খাইয়ে বেসিনে হাত ধোয়ার সময় লীনা বলল, একটা কথা বলবো? বলো। প্রমুখকে আজের বাসায় নিয়ে আসো। শুনেছি বিয়ে করেছে, তাকেও এনো, দেখি কেমন রূপবতী তার বউ। রাকিব চৌধুরী একটা কথারও উত্তর দিল না। আলগোছে রুমে গিয়ে ব্যাগ গলায় ঝুলিয়ে ডাইনিংয়ে আসল। লীনা তখন মিষ্টি খাচ্ছেন। রাকিব চৌধুরী যাওয়ার আগে কাঠোকাঠ গলায় বলল, তোমাকে প্রচণ্ড ভালোবাসি বলে এটা ভুলে যেও না। আপু মা রা যাওয়ার পর থেকে তুমি ওর সাথে কিরূপ আচরণ করেছ, এসবও ভুলে গেছি। সব ঘটনাই মনে আছে। আমাকে এতটাই অন্ধ করে রেখেছিলে, সবশেষে আমিও ওর সাথে পশুর ন্যায় আচরণ করি। ছেলেটাকে একটা সুন্দর পরিবার দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। সেই ভুলের মাসুল সবসময় দিচ্ছি। রাইমা পেটে ছিল বলে আমি তোমাতেই পাগল ছিলাম। প্রমুখের দোষ তুলে ধরতে তুমি। ওদিকে বিচার না করেই দোষী করতাম প্রমুখকে। এজন্য আমি অনুতপ্ত। ছেলেটা নিজ ইচ্ছায় কখনো আমাকে তার কাছে ডাকে না।
সবসময় এতিমের ন্যায় বেঁচে থাকার যুদ্ধ করে। দিন শেষে আমার ছেলেটা বিয়ে করে সুখে আছে, তাকে সেভাবেই থাকতে দাও। আমি চাই না এ বাসায় এসে আগের সেই কালো অতীত মনে পড়ুক, কষ্ট পাক। তার থেকে ওর যেভাবে সুখ সেখানেই থাকুক। 1000 বছর বাঁচুক আমার ছেলেটা। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরীর গলা ধরে আসছে। সে বউয়ের দিকে কঠিন চোখে তাকিয়ে ফের বলল, আর কোনোদিন ওর নাম মুখে আনলে খুব খারাপ হবে। যে হাত দিয়ে আঘাত করেছিলে ওই হাত দিয়ে কিভাবে ওর প্লেটে ভাত বাড়বে? লজ্জা করবে না? তোমাকে ভালোবাসি বলে যে ঘটনাগুলো ভুলে যাব অতটাও সুপুরুষ আমি নই। আমি নিজেই চাই না এ বাসায় ও দ্বিতীয়বার পা দিক। যে বাসা একবার ঘৃণা মনে ত্যাগ করেছে সেই ঘৃণা নিয়ে ফের প্রবেশ করতে হবে না। তাছাড়া বউ নিয়ে খুব ভালো আছে ও। কথা শেষেই চলে গেলেন উনি। লীনা মাথা চেপে ধরে বসে পড়ল। কান্নারা গলা পাকিয়ে আসছে তার। রাগে হিড়হিড় করে বলল, খুব দরদ উতলে উঠছে, খুব। অফিসে বসে কাজ করার সময় রাকিব চৌধুরী খেয়াল করল জরুরি ফাইল সাথে আনেনি। তৎক্ষণাৎ ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। লিনার ফোনে কল করে দেখল নম্বর অফ। সে উঠে দাঁড়ায়, হনহন করে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে গেল। 20 মিনিট বাদেই বাসার গেইটে এসে থামে। এক প্রকার দৌড়ে ভেতরে প্রবেশ করে সে রুমে ঢুকল। মুহূর্তেই চোখে পড়ল লিনা মনোযোগ দিয়ে বাম হাতে কি যেন লিখছে। তৎক্ষণাৎ ভুরু কুঁচকে গেল তার। ব্যস্ত পায়ে এগিয়ে উঁচু কণ্ঠে বলল, তুমি বাম হাতে কি করছ? উদ্ধৃতি চিহ্ন। আকস্মিক কথায় হকচকিয়ে উঠে লিনা। হাতের কাগজখানা পেছনে লুকিয়ে মুছড়ে ফেলে দুহাত দ্বারা টুকরো টুকরো করে ছিঁড়ে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল, কই কিছু না তো। বাম হাতে লেখা যায়? রাকিব চৌধুরীর সন্দেহ বাড়ে। সে এগিয়ে লিনার পেছনে হাত দিয়ে কেড়ে নিতে চাইল, কিন্তু ধূর্ত লিনা উচ্চস্বরে হেসে রাকিবকে দুহাতে জড়িয়ে ধরল। বাম হাতে রাখা কাগজটি ছুঁড়ে মা রল বিছানার পেছনে, যা গড়িয়ে নিচে পড়ে গেল। রাকিব চৌধুরী তাকে টেনে সামনে দাঁড় করিয়ে বলল, তোমাকে দেখে সিরিয়াস মনে হচ্ছিল, কই কাগজ দেখাও। লিনা গলা জড়িয়ে ধরে চুমু খেল তার বুকে। আহ্লাদি কণ্ঠে বলল, আমি লিখে দেখাচ্ছি। আসলে রাইমা কালকে বলল অস্ট্রেলিয়ায় অনেকে বামহাতে লিখে, মানে দুহাতেই লিখতে পারে, তাই আমি ট্রাই করছিলাম। এই সামান্য জিনিস নিয়ে তুমি সন্দেহ করছো? কথা শেষেই রাকিব চৌধুরীকে ছেড়ে টেবিলে বসল। কাগজ হাতে নিয়ে বলল, এতই যখন অবিশ্বাস প্রমাণ দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ অদক্ষ বাম হাতে ভালোবাসি লিখে দেখাল। রাকিব চৌধুরী তা দেখে মৃদু হেসে ড্রয়ারের কাছে যায়। ফাইল হাতে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই লিনা প্রশ্ন করল, এই অসময়ে বাসায় এসেছিলে কেন? ফাইল নিতে। দুপুরে খাবার পৌঁছে দিও। লিনা মুচকি হেসে বলল, অবশ্যই, আজ তোমার প্রিয় কাচ্চি বিরিয়ানি। প্রমুখের জ্ঞান ফিরে সকাল 11টার দিকেই। বেশি পাওয়ার যুক্ত ব্যথার ওষুধ দেওয়ায় শরীর এখন অনেকটাই সুস্থ। রক্ত বন্ধ হয়েছে। জ্ঞান ফিরার কিছুক্ষণ আগে কবির সবার জন্য খাবার নিয়ে আসে। তারা খেয়েই অফিসে চলে যায়, শুধু রায়হান থেকে যায়। প্রমুখ চোখ খুলে বেডে হেলান দিল। সামনে তাকাতেই নজর পড়ে সিরাত কশূন্য ফ্যাকাশে মুখে বসে আছে। প্রমুখ মলিন মুখে বলল, তুমি এখানে? আমি বেঁচে আছি? জঙ্গলের ভেতর থেকে এখানে আনলো কে? সিরাত ঝিমিয়ে পড়ছিল। তার কথায় শরিত ফিরে পেয়ে অভিমান কণ্ঠে উত্তর দিল, আপনি মঙ্গল গ্রহে আছেন। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ হাসল। ভালোভাবে বসতেই পিঠে মৃদু ব্যথা পায়। তৎক্ষণাৎ মনে হল রাতের ঘটনা। চোখ মুখ মুহূর্তেই হিংস্র হয়ে ওঠে। কবির কোথায়? সিরাত উঠে সুপের বাটিটা এনে তার মুখের কাছে নিয়ে বলল, অফিসে গেছে। বাইরে রায়হান আর কিছু ছেলে আছে। আমাকে এখানে এনেছে কে? কথা বলেই সুপ অল্প মুখে তুলল প্রমুখ। সিরাত আরেক চামচ তার মুখে পুরে বলল, রায়হান। এখন কেমন লাগছে? প্রমুখ খাওয়ার মাঝেই রাগী কণ্ঠে বলল, কেমন লাগবে আবার? আগে কি গুগলি টুলি খাইনি? এসব ছোটখাটো ব্যাপার। সিরাত মুখ ভেঙচি কাটে কৌতুক করে বলল, সামান্য ব্যাপার বলেই অজ্ঞান ছিলেন। ডিপলি ব্যাপার হলে কি হতো? প্রমুখ উত্তর দিল না। রায়হানকে জোর গলায় ডাকতেই ভেতরে আসল। প্রমুখ ক্রোধ মিশিয়ে বলল, আমি জঙ্গলে লাফ দেই, ওরা আমার গাড়িতে আগুন দিয়েছিল। তোরা কখন পৌঁছালি? আমাকে খুঁজে পেলি কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। রায়হান সমস্ত ঘটনা খুলে বলল। প্রমুখ ব্যস্ত হয়ে বলল, জলদি ওই ফোনটা আমায় দে।
প্রমুখ হাতে নিয়ে ফোন চেক করল। এখানে গুটি কয়েক নম্বর আছে, তার মাঝে 3টি নম্বর থেকে অজস্র বার কল এসেছে। প্রমুখ নিজের ফোনে নম্বরগুলো তুলে কল করল। দুর্ভাগ্যক্রমে সবগুলোই অফ। রায়হানকে বলল, জলদি খুঁজে বের কর এগুলোর মালিককে, কোন এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করেছে, আর বাকিগুলো নম্বরেও কল কর ফাস্ট। ওকে স্যার। উদ্ধৃতি চিহ্ন। রায়হান বেরিয়ে যায় কেবিন থেকে। সিরাত ওষুধ হাতে নিয়ে খাইয়ে দিল। প্রমুখ হাত বাড়িয়ে সিরাতকে কাছে টেনে বিছানায় বসায়। সিরাতের কোমর চেপে ঘাড়ে মুখ গুজে বলল, মাথায় হাত বুলিয়ে দাও। উদ্ধৃতি চিহ্ন। তপ্তশ্বাস ফেলে সিরাত জবাব দিল, ব্যথা করছে না তো? উহু, তুমি থাকলে পাশে আমার যন্ত্রণাও যায় পালিয়ে। সিরাত ফিক করে হাসল। প্রমুখ চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপে। আজকের দিনটা যাক, সে পুরনো রূপে ফিরবে। সিরাতের ভালোবাসা তাকে এতমাস অন্ধ করে রেখেছিল। এই আঘাত যেন অচিরেই হিংস্র রূপ ফিরিয়ে আনল। কে এই নতুন শত্রু? তার ভাবনার মাঝেই রায়হান হনহনিয়ে কেবিনে প্রবেশ করে। মুখ দিয়ে স্যার বলতেই চোখ কপালে উঠে যায় তাদের এ অবস্থায় দেখে। লজ্জায় পেছনে ঘুরে বলল, সরি স্যার, পরে আসব। রায়হানের কথায় সিরাত ছিটকে দূরে সরে যায়। লজ্জায় গাল দুটি রক্তিম হল। প্রমুখ তা লক্ষ্য করে, দাঁতে দাঁত শক্ত করে বলল, এসেছিস যখন তাহলে বলেই যা। কি এত জরুরি কথা, যার কারণে দরজা নক করারও সময় পেলি না? আমাদের রোমান্টিক টাইমে সুর করে বাগড়া দিতে চলে আসলি। আহাম্মক একটা। সব কয়টা কবির হয়ে যাচ্ছে দিন দিন। উদ্ধৃতি চিহ্ন। রায়হান লজ্জায় চোখ বন্ধ করল। অতঃপর হালকা ঢোক গিলে পেছনে ঘুরেই স্বাভাবিক গলায় বলল, যে 3টিকে মেরেছি তারা স্বীকার করেছে। ওদেরকে পাঠিয়েছে। আমি ভুলেই গেছিলাম আপনাকে বলতে। প্রমুখ কৌতূহল চোখে প্রশ্ন করল, কে, কার কথা বলেছে? শাহিন খন্দকার। প্রমুখের কপাল কুঁচকে যায়। দুভ্রু এক করে থমথমে গলায় বলল, এই শাহিন খন্দকার আবার কে? কি তার লক্ষ্য? উদ্ধৃতি চিহ্ন।